চিত্রাঙ্গনা লেখিকা ইসরাত জাহান জেরিন পর্ব ৫। লাশ কি করমু ভাই? আগে লাশের পেট ফুটা করবি, তারপর ৮ মণ ইট বানবি লাশের গায়ে। দড়ি যেন প্লাস্টিকের হয়। ইটের গায়ে ফুটা করা আছে না? যে আছে ভাই। ইটের ফুটা দিয়া ভালো মতো ধরি ঢুকাইবি, যাতে ইট সহজে ছুইটা না যায়। কাজটা মনোযোগ দিয়ে করবি কইলাম। যদি কোনো ভুল হয় তাইলে তোর পেট কাইটা মেঘনা নদীতে ভাসাইয়া দিমু। কথাটা মগজে ভালো কইরা ঢুকাইয়া রাখ। লোকটা ফোন কাটতে যেও কাটলো না, আবার বলল, নারায়ণগঞ্জে নিয়া ফেলবি আজকে রাতের মধ্যেই। লাশ যেন পচে না, লাশের পচন পছন্দ না আমার। দরকার হইলে লাশে আপাতত বরফ দিয়া রাখ, আর যা করবি সাবধানে। লোকটি ফোন রাখলো। মুইন একটা ফাঁকা ঢোক গিলল। সে এখানে নতুন এসেছে, এখনও কাজের অনেক কিছু তার শেখার বাকি। পাপ কাজের সঙ্গে জড়ানো সহজ, তবে জড়িয়ে গেলে এসব ছেড়ে বেরিয়ে আসা কঠিন। মুইন সব জেনেও এখানে এসেছে। তার আব্বা সদর হাসপাতালে ভর্তি, চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। আব্বার জন্য মুইন সব করতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে সে এখানে এসেছে। এভাবেই তো আর সে মরে যেতে পারে না। তাদের কর্তা, তাদের নেতা এখন ট্রলারে নেই। সে রাতের বেলা আসেন, ভোরে আবার চলে যান। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আসেনও না। তবে মাঝে মাঝে আবার হুট করে তার আগমন ঘটে। মুইন ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত মাজতে মাজতে লুঙ্গি গিট ঠিক করলো। এখন তার কাজ নেই, কাজ সব রাতে। এখন সে সোজা হাসপাতালে যাবে তার বাবাকে দেখতে, সঙ্গে ছোট বোনটাকেও দেখে আসবে। মা মারা যাওয়ার পর ছোট বোনটা সব একা হাতে সামলেছে, কখনো কোনো আবদার করেনি। যাওয়ার সময় হাতে করে কিছু নিয়ে যাবে আসছে। চিত্রার সঙ্গে অনেকক্ষণ যাবৎ খুঁটিনাটি কথা বলছে মোহনা। বাড়িতে এত সব কাজের মানুষ থাকলে বাড়ির বউদের হয়তো এভাবেই শুয়ে বসে সময় কাটাতে হয়। তবে চিত্রার শরীর ম্যাচ ম্যাচ করছে। ছোট থেকেই তার কাজ করার অভ্যাস। এমন কোনো কাজ নেই যা চিত্রা পারে না। এখানে আসার পর ঘরের মধ্যে বসেই থাকতে হয়েছে চিত্রাকে। তার শাশুড়ি রান্নাঘরে, নদীও রান্নাঘরে। তবে চিত্রাকে উনুনের সামনে আসতে নিষেধ করছেন রুমানা। গালে হাত বুলিয়ে বলেছেন, তুমি আমার ফারাজের বউ, আমার ছোট পোলার বউ, তাই তুমি আমার চোখে আমার ছোট মাইয়ার সমান। আমার মাইয়া ফারিয়াও কোনো কাম করে না এই বাড়িতে, তাই তুমিও করবা না। যাও যাও, এখান থেকে যাও। তোমার সুন্দর চেহারা তৈরি হয়েছে স্বামীর যত্ন নেওয়ার লাইগা। আমার পোলার সেবা যত্ন করাই তোমার ধর্ম। নুরিও রুমানার সঙ্গে ছিল, আর রুহি ব্যস্ত নদীর মেয়ে নুরিকে সামলাতে। বাড়ি থেকে শুধু এরাই থাকে। তবে সুলেমান ইলাহি যখন বাইরে যাচ্ছিলেন তখন তার সঙ্গে আরেকজন লোককে দেখেছে চিত্রা। বয়সে সুলেমান ইলাহির থেকে হয়তো কিছুটা ছোট হবেন, তবে চিত্রার সঙ্গে তার পরিচয় হয়নি। লোকটিকে কিছু একটা নিয়ে অনেক চিন্তিত দেখাচ্ছিল। নীরু, তোমার সঙ্গে কথা বলেনি বুঝি? মোহনা জিজ্ঞেস করলো। চিত্রার ধ্যানে ব্যাঘাত ঘটল। সে বলল, না তো, করবেই বা কেমন করে? তার চাঁদে বসত গড়েছ তুমি। মানে? মজা করলাম, আমি আবার রসিক মানুষ বোন। তুমি কিছু মনে করো না। চা খাবে? এই দুপুরে চা? কেন খাও না? আমি খাই তো। যখন দুপুরে বাড়িতে কেউ থাকে না তখন আমি ওই যে কালো পুকুরটা দেখছো, ওটা দেখতে দেখতে চা খাই। মোহনা হাসলো। হঠাৎ হিসিয়ে বলল, ইদানিং স্বপ্নেও শুধু রক্ত দেখছি। রক্তে কেমন যেন নতুনত্ব ছিল। মোহনা অদ্ভুতভাবে চিত্রার দিকে তাকায়। চিত্রা তার চোখে চোখ রাখল না। সে মোহনার দৈনিক সাজসজ্জা লক্ষ্য করছে। এ বাড়িতে এখন অবধি সে শুধুমাত্র যাদের সঙ্গে কথা বলেছে তাদের মধ্যে শুদ্ধ বাঙালি ভাষায় শুধুমাত্র ফারাজ এবং মোহনাকেই কথা বলতে দেখেছে। ফারাজ এলাহিকে যেমন চিত্রা বুঝে উঠতে পারছে না, তেমনি মোহনাকেও বুঝতে পারছে না সে। তোমাদের বিয়ে কেমন করে হলো? মানে রাতে সবাই ঘুমিয়েছিলাম আর সকালে উঠে জানতে পারলাম ফারাজ এলাহি নাকি বিয়ে করেছে। ভাবা যায়, ফারাজ এলাহি বিয়ে করেছে। চিত্রা কি জবাব দেবে বুঝতে পারছে না। না জানি ফারাজ বাড়ির মানুষদের কি বলেছে। এখন যদি চিত্রা সত্য বলে দেয় তখন তো সমস্যা হতে পারে। বলবে না? স্বামীর বারণ আছে তাই না? থাক, বাদ দাও। ভাবি, ভাই এসেছে, আপনাকে ডাকছে। দরজার সামনে দাঁড়িয়ে হাঁক ছাড়ল নীরু। তবে চিত্রার সঙ্গে কোনো কথা বলল না। চিত্রাও তেমন কোনো আগ্রহ দেখালো না। চাঁদ শব্দটা নিয়ে এখনও সে ভাবছে, বিষয়টা তার মাথায় ধরছে না। চলো চিত্রা, নিচে চলো। এখন বাড়িতে এক এক করে সবগুলো এখন বাড়ির পুরুষরা বাড়িতে ফিরবে। তোমার স্বামীও বাড়ি আসবে। সকালবেলা তোমাকে নিজের ভাগের পরোটা দিল। এখন তো তোমারও উচিত স্বামীকে কিছু একটা দেওয়া। কি আছে তোমার কাছে? চিত্রা ভাবল, তার কাছে কি আছে? কিছুই তো নেই। সে তো নিঃস্ব। কিছুই নেই নাকি? মোহনা পুনরায় জিজ্ঞাসা করল। না, চিত্রা সোজাসাপটা জবাব। একটা জিনিস আছে তো। চিত্রা জিজ্ঞাসা দৃষ্টিতে মোহনার দিকে তাকালো।
তোমার জীবন। পুরুষ মানুষ কিছু নেয়ার জন্যই কিছু দেয়, তবে যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। কথাটা মোহনা খুব যেচে খারাপ বলেছে তাও নয়। চিত্রা মোহনার পেছন পেছন দোতলার সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। বসার ঘরে চোখ যেতেই একসঙ্গে তিনজন পুরুষকে দেখে মাথার ঘোমটা আরও বড় করে টেনে দিল সে। পুরুষগুলো একে অপরের সঙ্গে কথা বলছিল। চিত্রার দিকে চোখ পড়তেই তাদের কথার প্রসঙ্গ বদলে যায়। এই যে এরা দুজন তোমার বড় ভাসুর, উনি হলো রাজন আমার স্বামী, আর উনি রোশান মোহনার স্বামী, আর উনি হইল গিয়া তোমার দেবর জোহান ইলাহি, তোমার চাচা শ্বশুরের বড় পোলা, বলল নদী। চিত্রা এক মুহূর্তের জন্য চেয়ে একটা করে সালাম দিয়ে চোখ নিচে নামিয়ে ফেলল। আর আমি হচ্ছি মিসেস চিত্রা এলাহির আপন স্বামী, যার অনুমতি ছাড়া আপনি আমার স্ত্রীকে দর্শকের সামনে প্রদর্শন করছেন। কাজটা কি ঠিক হচ্ছে ভাবি? ফারাজের হাসি মাখা কণ্ঠেও কেন জানি সবাই থমকে গেল, তবে তার ভাইয়েরা কিচ্ছুটি বলল না। মানে ফারাজ, তুমি ভুল ভাবতেছো। চিত্রা, তুমি রুমে যাও। চিত্রা অবাক হলো, সামান্য একটা বিষয় নিয়ে কেউ এভাবে বলে? কিন্তু ফারাজ, আমি তোমাকে যেতে বলেছি না, ধমকে উঠল ফারাজ। এক মুহূর্তেই বাড়ির পরিবেশ বদলে গেল। চিত্রা দেরি না করে রুমের দিকে পা বাড়ালো। রাজন রোশানের মুখে ক্ষীণ হাসি, যেন দুনিয়া উল্টে গেলেও তাদের কিচ্ছু আসে যায় না। তবে জোহান চিত্রা যাওয়ার দিকে চেয়ে রইল, তার চোখের পলক পড়ল না। চিত্রা রুমে গিয়ে ধপ করে দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বসলো। এবার চোখটা নামা, ফারাজ দাঁত পিষে বলল। জোহান তখনও শান্ত, যেন কিছুই হয়নি কিংবা কিছুই হওয়ার নেই। সে বাঁকা একটা হাসি দিয়ে বলল, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, মনে আছে তো? রান্নাঘরে মার্জিয়া আর মারিয়া রান্নার জোগাড় করছে, পুঁইশাক ভাজি করছে মারিয়া। হ্যারে মারিয়া, আমার সোহাগটার লইগা তো বুক পুড়তাছে, বাপ আমার এখনও বাড়ি আইলো না। আরে আম্মা, চিন্তা কইরেন না, হয়তো কোনো জরুরি কামে গেছে। আপনি জানেন না সোহাগ অনেকদিন ধইরাই এমন উথাল পাথাল শুরু করছে। আচ্ছা, ওই যে চিত্রা যে তুইলা নিয়ে গেল ওই পোলা, হেই আমার সোহাগরে কোনো ক্ষতি করব না তো আবার? হেইটা আমি কেমনে কইমু? আপনার পোলার লগে যে ওই মাইয়ার ফষ্টি নষ্টি আছে, ওইটা মনে হয় ওই এলাহি সাহেব জানেন না। জানলে কি আর এই সেমডিরে বিয়া করতো? আচ্ছা আম্মা, এরা কি বহুত বড় লোক? না মানে ওই মাইয়া এত সুখ করতেছে বড় বাড়ির বউ হইয়া? মনে হয় এলাসি বাড়ির বউ হইয়া গেল মাঝখান দিয়া, সবই কপাল। আম্মা, এলাসি না এলাহি, ওই হইল। বাড়ির বেল বাজতেই বাড়ির মারিয়া কাজ রেখে দরজা খুলতে যায়, তবে দরজা খুলতেই মারিয়া স্তব্ধ নির্বাক। চিৎকার করে উঠল সে, আম্মু!